রহস্যনগরী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ আপনাদের জন্য থাকছে সুপ্রতিম সরকারের লেখা গল্প গোয়েন্দাপীঠ লালবাজার সিরিজের দ্য বিলিয়ন ডলার কেস। গল্প পাঠে আমি নীলেন্দু দত্ত, আবহ সঙ্গীতে দিব্যেন্দু দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প দ্য বিলিয়ন ডলার কেস। নো স্যার, টেলিফোন ইয়েস, টেলিগ্রাফ ইয়েস, টেলিস্কোপ ইয়েস, টেলিপ্রিন্টার ইয়েস, বাট টেলিপ্যাথি নো স্যার। সোনার কেল্লার দৃশ্য মগজে হানা দিয়ে যায় লেখা শুরু করতে গিয়ে। কপাল জোরে প্রাণে বেঁচে যাওয়া আসল ডক্টর হাজরা সারা মুখে ব্যান্ডেজ, সাহায্য চাইতে এসেছেন রাজস্থানের থানায় অপহৃত মুকুলের খোঁজে। কৌতুক আর অবিশ্বাসের মিশেল ইন্সপেক্টরের চোখে মুখে। ডক্টর হাজরা প্যারাসাইকোলজিস্ট হিসেবে নিজের পরিচয় দিতে কিছুটা ঘাবড়েই গেলেন অফিসার। এই শব্দ তিনি কোশমিন কালেও শোনেননি। ডক্টর হাজরা তবু শেষ চেষ্টা করলেন মরিয়া ভাবে। আপ টেলিপ্যাথি জানতে হ্যাঁ? এরপরই অফিসারের সেই নো স্যার। বিলিয়ন ডলার কোশ্চেন ইয়েস, বিলিয়ন ডলার স্মাইল ইয়েস, বিলিয়ন ডলার ডিল ইয়েস, বাট বিলিয়ন ডলার নোট। আমাকে আপনাকে প্রশ্ন করলে স্বাভাবিক প্রতিক্রিয়া হবে ওই অবধারিত নো স্যার, যেমন হয়েছিল আমাদের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের। আজ থেকে বছর 15 আগেকার কথা। বউবাজার থানার একটি খুনের মামলার গল্প এখানে বলা হবে। কিনারা হওয়ার পর আদালতের বিচার পর্বে যে কেসের নামই হয়ে গিয়েছিল দ্য বিলিয়ন ডলার কেস। কেস নাম্বার 49, তারিখ 7/02/2003। থানা আগে লিখেছি বউবাজার, খুনের মামলা ভারতীয় দণ্ডবিধির 302 ধারায়। ধর্মতলা থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে উত্তর দিকে হাঁটা দিলে ডান হাতে পড়ে যদুনাথ দে রোড। মধ্য এবং উত্তর কলকাতার বহু পুরনো রাস্তাগুলি যেমন হয় ঠিক তেমনই। চাকচিক্য নেই, কিন্তু আভিজাত্য আছে। নতুনের দেখনদারি নেই, পুরনো সেই দিনের কথা আছে। হোটেল পেঙ্গুইন এই রাস্তা ধরে কিছুটা এগোলেই। এ অঞ্চলে যথেষ্ট নামডাক আছে এই হোটেলের। গুগল ম্যাপে যদুনাথ দে রোড লিখে সার্চ দিলে দুটো কাছাকাছি দিকচিহ্ন আসে। একটা সেন্ট জোসেফস কলেজ, অন্যটা এই হোটেল পেঙ্গুইন। 7 ফেব্রুয়ারি 2003 সকাল গড়িয়ে একটু বেলার দিকে ফোন বাজলো বউবাজার থানায়। স্যার, হোটেল পেঙ্গুইন থেকে বলছি, তাড়াতাড়ি আসুন, মার্ডার। থানা থেকে গাড়িতে খুব বেশি হলে 5 মিনিটের দূরত্ব। অফিসাররা ছুটলেন। খবর গেল ডিটেকটিভ ডিপার্টমেন্টেও। তড়িঘড়ি রওনা দিলেন হোমিসাইড শাখার গোয়েন্দারাও। কি ব্যাপার? হোটেলের দোতলায় রুম নাম্বার 102, ডাবল বেড। 6 তারিখ সকালে দুজন এসে ওই রুমে ওঠেন। রেজিস্টারে নাম রয়েছে সুমন বিহারি আর মতিলাল সাউ। সন্ধ্যের দিকে মতিলাল হোটেল থেকে বেরিয়ে যান। রাতে ফিরতে কেউ দেখেনি। পরের দিন সকালে হোটেলের হাউসকিপিংয়ের কর্মীরা নিয়ম মাফিক ঘরে ঘরে যাওয়া শুরু করলেন। শুধু 102 নম্বরের দরজা কিছুতেই খুলছে না, বারবার বেল বাজানো আর নক করা সত্ত্বেও। কর্মীরা অপেক্ষাও করলেন কিছুক্ষণ। হয়তো বেশি রাত করে শুয়েছেন বোর্ডাররা, গভীর ঘুম ভাঙছে না সহজে। 8 ঘন্টা পর আবার ডাকাডাকি। দরজায় শুধু টোকা নয়, এবার রীতিমতো ধাক্কা। তবু কোনো সারা শব্দ নেই। সন্দেহ এবং আশঙ্কা গাঢ় হতে শুরু করলো। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলার সিদ্ধান্ত নিলেন ম্যানেজার। ঘরের ভিতরের দৃশ্য এই রকম। অবিন্যস্ত একটি বিছানায় উপুর হয়ে পড়ে আছেন সুমন বিহারি। নাড়ি টেপার দরকার নেই, এক ঝলক দেখলেই বোঝা যায় প্রাণহীন শরীর। মৃতের শরীরে সাদা শার্ট, হাফ হাতা ক্রিম রঙা সোয়েটার, ছাই রঙের ট্রাউজার। নাক মুখ দিয়ে চুইয়ে পড়া রক্ত জমাট বেঁধে আছে আশেপাশে। শরীরের আর কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। লক্ষণ যা সম্ভবত শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাকে। একটি খালি বিয়ারের বোতল ঘরের এক কোণে পড়ে রয়েছে, আর ঘরের ডেস্কের উপরে 6 তারিখের সংবাদ প্রতিদিন কাগজটি পড়ে। 12 পাতার কাগজের একটি পাতা নেই।
অনেকেই জানেন হয়তো অপরাধের ঘটনাস্থলকে পুলিশি পরিভাষায় বলে পিও, অর্থাৎ প্লেস অফ অকারেন্স। যে কোনো অপরাধের তদন্তে পিও হলো সেই প্রথম সিঁড়ি, যার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণেই শেষ ধাপ পর্যন্ত পৌঁছানোর চাবিকাঠি লুকিয়ে থাকে কখনো কখনো। গোয়েন্দারা কিচ্ছু বাদ দিলেন না ঘরের। বিয়ারের বোতলটি খুঁটিয়ে দেখা হলো। ডেভেলপ করার মতো স্পষ্ট হাতের ছাপ কিচ্ছু পাওয়া গেল না। তবু নেওয়া হলো যত সামান্য যা পাওয়া গেল। 6 তারিখের সংবাদ প্রতিদিন কাগজটি সংবাদপত্রের অফিস থেকে আনা হলো চটজলদি। যে পাতাটি ঘরে পাওয়া কাগজে ছিল না সেটি দেখা হলো মন দিয়ে। না, তদন্তে সাহায্য করার মতো কিচ্ছু নেই। ঘরে পাওয়া কাগজটির বাকি পাতাগুলিতেও কোথাও কিছু নেই হাতে লেখা, যা কিনা দিশা দেখাতে পারে গোয়েন্দাদের। বিছানার চাদর, বালিশ, তোষক, ডাস্টবিনের আনাজ কানাজ, খাট, চেয়ার, টেবিল, আয়না, সিলিং ফ্যান, এসি, মায়ের বাথরুমের বেসিন, কামেট, সিস্টার্ন, ঘরের প্রতিটি সেন্টিমিটার মিলিমিটার চিরুনি তল্লাশি করেও এমন কোনো সূত্র মিলল না যা দিয়ে আততায়ীর কাছে পৌঁছানোর প্রাথমিক দিক নির্দেশ সম্ভব। মৃতের ট্রাউজারের পকেট থেকে একটি নোটবুক ছাড়া আর কিচ্ছু মিলল না। তবে এই নোটবুকটিকেই বেশ উৎসাহব্যঞ্জক ক্লু ভাবলেন অফিসাররা। নোটবুকের আদ্যপান্ত দেখা হলো। লিখে রাখা নাম নম্বর যাচাই করে নিহত ব্যক্তির শনাক্তকরণ বিশেষ কষ্টসাধ্য হলো না। মৃতের নাম সুমন বিহারী নয়, ভুল নামে উঠেছিলেন হোটেলে। আসল নাম তপন দাস, থাকতেন তপসিয়া থানার রায়চরণ পাল লেনে পেইং গেস্ট হিসেবে পূর্ণচন্দ্র সাহা নামের এক মাঝবয়সীর বাড়িতে। সাহাবাবু দেখা গেল নিপাট ভদ্রলোক। শনাক্ত করলেন মৃতকে। বললেন, তপন খুব কম কথা বলতেন। মাঝে মাঝে কিছু লোকজন দেখা করতে আসতেন তার সঙ্গে। তপন বলেছিলেন ও ব্যবসা করে, তবে ঠিক কিসের ব্যবসা বিশেষ কিছু আমি জানি না। তবে তপন যে অবিবাহিত এটুকু জানতাম। আত্মীয় বলতে ওর এক ভাইয়ের খোঁজ আমি জানি খর্দাতে, এবং তার সঙ্গে তপনের কিন্তু দীর্ঘদিন যোগাযোগ ছিল না। দাহ হওয়ার আগে ময়না তদন্তে পাওয়া গেল প্রত্যাশিত তথ্য। খুন শ্বাসরোধ করেই। হোটেলের ঘরে সঙ্গীকে খুন করে আততায়ী ফেরার। অন্ধকারে পুলিশ, এইরকম হেডিং দিয়ে খবর হলো পরের দিন কাগজে। শহরে নাগরিক নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হলো আবার। আর অবধারিত চাপ এলো গোয়েন্দা বিভাগের ওপর। কিনারা চাই এবং দ্রুত। খুনিকে সে যেই হোক না কেন ধরে আনতে হবে দ্রুত। লাউ তো বটে, কিন্তু আনে কে? সত্যি তখন অন্ধকারই পুলিশ। হোটেলের কর্মীরা যারা ছিলেন 6 তারিখ ভোর থেকে পরের দিন ঘরের দরজা ভাঙা পর্যন্ত কথা বলা হলো সকলের সঙ্গে। কেমন দেখতে ছিল মৃতের সঙ্গীকে? উত্তরে যা পাওয়া গেল তাতে 1 ইঞ্চিও এগোলো না তদন্ত। মাঝারি উচ্চতা, গায়ের রং সামান্য চাপা, চেহারা একটু মোটার দিকে। এটুকুতে হয়? এমন চেহারা 100-5 লোক তো হোটেলের 1 কিলোমিটারের মধ্যেই পাওয়া যাবে অনায়াসে। চশমা ছিল না, টাক ছিল না, অন্য কোনো বিশেষত্ব চেহারায়, কোনো কাটা দাগ মুখে বা খুঁড়িয়ে হাঁটার প্রবণতা? না স্যার, মনে পড়ছে না। কথা বলার কোনো বিশেষ ভঙ্গি? খেয়াল করিনি স্যার। তবে হিন্দিতে কথা বলছিল রেজিস্টারে নাম লেখার সময়, তবে বাংলার টান ছিল। এই রকমই কিছু উত্তর পাওয়া গেল হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার পর। মৃত যে বাঙালি সে তো জানাই গেছে। ধরে নেওয়া গেল সম্ভাব্য আততায়ী মতিলালও বাঙালি। কিন্তু এই তথ্যের থেকেও ঢের বেশি জরুরি প্রশ্ন, ভুল নাম ঠিকানা কেন রেজিস্টারে? নিজেদের হিন্দিভাষী বলে প্রমাণ করার চেষ্টাই বা কেন? অপরাধের মতলব ছিল কোনো? থাকলে কি অপরাধ? সেখানে কি লুকিয়ে রহস্যভেদের ঠিকানা? মৃতের পকেট থেকে পাওয়া নোটবুকের প্রতিটি নাম, ঠিকানা, প্রতিটি নম্বরের ঠিকুজি কুষ্টি নিয়ে পড়লেন গোয়েন্দারা। প্রায় সব নম্বরই উত্তর 24 পরগনার। বিস্তর তথ্য তল্লাশ করে জানা গেল নানা ধরনের জালিয়াতি ছিল মৃত তপনের পেশাই বলুন বা জীবিকা। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের টাকা আত্মসাৎ করা, তাড়াতাড়ি ব্যাংক থেকে লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোক ঠকানো, আরও এই জাতীয়।
পাওয়া গেল আরও একটি তথ্য। সম্প্রতি এক অভিনব প্রতারণা চক্রের পাণ্ডাদের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল তপনের। অনেকের মনে থাকতে পারে সেই সময় চাল টানার গুজবে রীতিমতোই হইচই পড়ে গিয়েছিল উত্তর 24 পরগনার গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে। কাগজেও লেখা হয়েছিল বিষয়টি নিয়ে। চাল টানা মানে গুজব ছড়িয়েছিল পুরনো দিনের হাঁড়ি কুড়ি বাসনপত্র নাকি চুম্বকের মতো টেনে নিচ্ছে কাছাকাছি থাকা চালের স্তূপকে। আর যে বাসনপত্র চাল টানছে তা যে ধাতু দিয়ে তৈরি তার দাম নাকি আন্তর্জাতিক বাজারে আকাশ ছোঁয়া। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে একরকম প্রতিযোগিতায় শুরু হয়ে গেল বাড়িতে বাড়িতে। যে যার বাসনপত্র আর চাল জড়ো করে হাপিত্তেশ করে চাল টানার অপেক্ষায় রইল। তৈরি হলো অশিক্ষা, গুজব আর লোভের ত্রিভুজ। সুযোগটা লুফে নিয়েছিল কিছু প্রতারক, যারা ধাতু বিক্রির এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ঘরে ঘরে ঢু মারতে শুরু করলো এবং প্রতিশ্রুতি দিল কিছু টাকা অগ্রিম দিলে তারা বাসন কোষণের বৈজ্ঞানিক পরীক্ষার ব্যবস্থা করে দেবে। অনেকে বিশ্বাস করে ঠকলেন। উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যেও বিভিন্ন সময় এই রাইস পুলিং ট্রিক এর নামে প্রতারণার ঘটনা ঘটেছিল। উত্তর 24 পরগনায় চাল টানার সক্রিয় চক্রগুলির কয়েকটিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু কিচ্ছু লাভ হলো না বিশেষ। শ্যামবর্ণ মাঝারি উচ্চতার মোটা লোকের কথা কেউ কেউ বলল বটে, কিন্তু ওইটুকুই। নাম ঠিকানার হদিশ মিলল না কিচ্ছু। যে তিমিরে ছিল তদন্ত রয়ে গেল সেই তিমিরেই। আপ্রাণ চেষ্টা করেও যখন সূত্র অধরা থাকে তখন হতাশাগ্রস্ত না হয়ে পড়াটা দক্ষ তদন্তকারীর আবশ্যিক গুণের মধ্যেই পড়ে। গোয়েন্দারা ঠিক করলেন আবার শূন্য থেকে শুরু করবেন। ফিরে যাওয়া হলো হোটেলে। শুরু হলো আর এক প্রশ্নোত্তর হোটেল কর্মীদের নিয়ে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ঘন্টার পর ঘন্টা। অনন্ত ধৈর্য লাগে একই প্রশ্ন অনেককে ঘুরিয়ে ফিরিয়ে অসংখ্যবার করতে, তবু করে যেতেই হয়। কার কথায় কি কখন বেরিয়ে আসে তার অপেক্ষায়। বারবার তোতা পাখির মতো আউড়ে যেতে হয়, আর একটু ভেবে দেখুন, আর কিছু কি মনে পড়ছে? সম্ভাব্য সূত্র বেরিয়েও এলো এক কর্মীর কথায়। রুম সার্ভিসে তিনি কাজ করেন। জানালেন 6 তারিখ দুপুরে 1 প্লেট চিকেন পকোড়া আর স্যালাডের অর্ডার এসেছিল 102 নম্বর রুম থেকে। এ তথ্য আমরা হোটেলের নথি থেকে আগেই পেয়েছিলাম, অজানা ছিল না। প্রথম অর্ডারের কিছুক্ষণ পর রুম সার্ভিসে এসেছিল দ্বিতীয় অর্ডার, চিকেন পকোড়া আরও 1 প্লেট। এটাও জানাই ছিল। বাড়তি কিছু জানালেন কর্মীটি। বললেন দ্বিতীয়বার যখন খাবার দিয়ে বেরিয়ে আসছেন 2 বোর্ডারের মধ্যে তর্কাতর্কি বাধে। কি নিয়ে তর্ক? কর্মীটির যতদূর মনে পড়ছে সার্কাস শব্দটি শুনেছিলেন কয়েকবার। সার্কাস? এই কি তাহলে সেই কাঙ্ক্ষিত সূত্র? এটা কি সার্কাসের সঙ্গে যুক্ত ছিল কোনোভাবে? ঘটনার আগের দিন সার্কাস দেখেছিল, ঠকিয়েছিল কোনো সার্কাসের কর্মীকে। আজকাল সার্কাসের সেই রবরবা আর নেই। যখনকার কথা লিখছি তখন ছিল। শহরে তো বটেই, গ্রামগঞ্জেও তুমুল জনপ্রিয় ছিল সার্কাস। খুনের ঘটনা ফেব্রুয়ারি মাসের। শীত তখনও ছুটি নেয়নি। সার্কাসের দলগুলিও তাঁবু গোটায়নি তখনও। হৈ হৈ করে বেরিয়ে পড়া হলো, চষে ফেলা হলো শহর ও আশেপাশের জেলার নামি অনামি সার্কাস। সম্ভাব্য আততায়ীর ছবি দেখিয়ে অনুসন্ধান হলো যত রকমভাবে সম্ভব। ফল কিন্তু শূন্য। আততায়ীর পরিচয়ের সামান্যতম ইঙ্গিত পাওয়া গেল না। এবার কুলকিনারা পাওয়ার রাস্তা আর কই? হতাশ তদন্তকারী দল ফিরছিল নৈহাটির একটি সার্কাসের খোঁজ খবর নিয়ে। যথারীতি শূন্য হাতেই। কেসের কিনারা বোধ হয় আর হলো না এই আক্ষেপকে সঙ্গী করে। কিন্তু ওই যে কখনো সময় আসে, জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। কলকাতা ফেরার পথেই কিনারা সূত্র এলো আচম্বিতে, পড়ে পাওয়া 14 আনার মতোই। গাড়ি ছুটছিল নৈহাটি পেরিয়ে জগদ্দলের দিকে ঘোষপাড়া রোড দিয়ে। পরিশ্রান্ত অফিসারেরা ঠিক করলেন কোথাও গাড়ি থামিয়ে একটু চা খাবেন। ড্রাইভারের বাড়ি নোয়াপাড়ায়। বললেন সামনেই সার্কাস মোড়, ওখানে দাঁড় করাচ্ছি, ভালো দোকান আছে। গাড়ি দাঁড়ালো জগদ্দলের সার্কাস মোড়ে। চা খেতে খেতে হঠাৎ আলোর ঝলকানি দেখলেন এক অফিসার। অন্যদের বললেন
আচ্ছা, এমনও তো হতে পারে যে রুম সার্ভিসের ছেলেটা পুরোটা খেয়াল করেনি, সার্কাস মোড়ে সার্কাসটুকু শুধু স্মৃতিতে থেকে গিয়েছে। আততায়ী যে প্রতারকের সঙ্গে ওঠা বসা করেছিল সবই তো এই উত্তর পশ্চিম পরগনায়। সার্কাস মানে এই সার্কাস মোড় নয় তো? অন্যরা ভাবলেন, সত্যিই তো, কর্মীটি তো আর আড়ি পাততে ঘরে ঢোকেননি, অত খেয়াল করা বা মনে রাখার কথাও নয়। অনেক জিজ্ঞাসাবাদের পর সার্কাসই হয়তো শুধু মনে রাখতে পেরেছে। খোঁজ নিয়ে দেখাই যাক না সার্কাস মোড়ের সংলগ্ন এলাকায়। একাধিক অভিজ্ঞ সোর্স লাগানো হলো জগদ্দলে, যারা সিধিয়ে গেল এলাকার অলি গলি মহল্লায়। দিন দুয়েকের মধ্যেই খোঁজ মিলল একজনের। জগদ্দলেই বাড়ি। মতিলালের চেহারার বর্ণনার সঙ্গে প্রচুর মিল। এলাকায় তার নামে সুনাম নেই। আটক করা হলো। আসল নাম জানা গেল বাপি মুখার্জি। খুচরো চড়থাপ্পড় দেওয়ার দরকারও পড়েনি। লালবাজারের ইন্টারপ্রিটেশন রুমে কড়া পুলিশি ধমকেই কাজ হলো এবং বাপির মুখ থেকে বেরোলো সেই 5টি শব্দ, যার থেকে শ্রুতিমধুর কিছু তদন্তকারী অফিসারদের কাছে হতেই পারে না। তিনি বললেন, মারবেন না, সব বলছি স্যার, আমি সব জানি। যে খুন হলো এবং যে খুন করলো দুজনেই ছিল ঝানু প্রতারক। বাপির সঙ্গে তপনের আলাপ হয় মাসখানেক আগে জগদ্দল স্টেশনে। চড়ে চড়ে মাস্তুতো ভাই, এবং আলাপটা হওয়ারই ছিল। কিন্তু পরিণতি যে এত বিয়োগান্তর হবে দুজনের বোধহয় কল্পনাতেই ছিল না। তপন একটা $1 বিলিয়ন জাল নোট পেয়েছিল তার কোনো প্রতারক বন্ধুর থেকে। এমন জাল $1 বিলিয়ন নোট বিক্রি করার চেষ্টা করে ধরা পড়ার বেশ কিছু ঘটনা ইন্টারনেটে আপনারা ঘাটলেই পাবেন। অতীতে ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে, ঘটেছে বিদেশেও। বাপির লোভ হলো দেখে। জানতো না এমন নোটের অস্তিত্বই নেই আসলে। আবার তপনে ছিল এলেমদার জালিয়াত। চাল টানার ঠকবাজির সঙ্গে বাপি জড়িত জানতে পেরে দুষ্টবুদ্ধি খেলে যায় তার মাথায়। বাপিকে বলে এই ব্যবসায় সে পুরনো খিলাড়ি, তার অনেক চেনা জানা এজেন্ট আছে যারা দুর্মূল্য ধাতুর বেচা কেনার কারবার করে। $1 বিলিয়ন নোটের প্রাপ্তি তো এই কারবার থেকেই। কিছু টাকা দিলে বাপির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে তাদের। তপন বুনো ওল হলে বাপিও ছিল বাঘা তেঁতুল। বিশ্বাস অর্জনের জন্য কিছু টাকা দিয়েও দেয় তপনকে। তপনও প্রতিশ্রুতি মতো বাপিকে নিয়ে রওনা দেয় কলকাতায় এজেন্টের সঙ্গে দেখা করিয়ে দেবে বলে। সম্ভবত ভেবেছিল ভুলভাল কিছু লোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আরও কিছু টাকা হাতিয়ে নেবে। বাপি অবশ্য অন্য ছক কষছিল। হোটেলে রাত্রে তপন ঘুমিয়ে পড়লে $1 বিলিয়ন নোটটি হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার। দুই প্রতারক এবং অপরকে ঠকানোর উদ্দেশ্যে এসে হোটেলে উঠল, নিজেদের আসল নাম গোপন রেখে। ঘটনার দিন দুপুরে বিয়ার খেতে খেতেই বাগবিতণ্ডা সূত্রপাত। এজেন্টের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে তপন, কিন্তু ক্ষিপ্ত বাপি উত্তরে আগে দেওয়া টাকা ফেরত চায়। স্পষ্ট বলে দেয় তার মনে হচ্ছে পুরোটাই ধাপ্পাবাজি, দরকার নেই তার বহুমূল্য ধাতু বেচে বিলিয়নেয়ার হওয়ার। তর্কাতর্কি থেকে হাতাহাতি। তপনের $1 বিলিয়ন নোট ছিনিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করে বাপি। ধস্তাধস্তি শুরু হয় প্রবল। একসময় মরিয়া বাপি গলা টিপে ধরে তপনের। মৃত্যু নিশ্চিত হওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষা করে। ঠান্ডা মাথায় ঘরে চাবি দিয়ে বেরিয়ে যায় সূর্য ডোবার পর, পকেটে নোটটি নিয়ে। পালানোর আগে সকালে কেনা সংবাদ প্রতিদিনের একটি পাতা বার করে নিয়েছিল সে। তাতে মুড়ে রেখেছিল চাবিটি, যা উদ্ধার হয় জগদ্দলের বাড়ি থেকেই। নোটটির কি হলো? কয়েকবার একে ওকে বিক্রি করার ব্যর্থ চেষ্টার পর বাপি বুঝে যায় কানাকড়িও মূল্য নেই ওই কাগজের টুকরোর। ছিঁড়ে ফেলে দিয়েছিল হতাশায়। কিনারা তো হলো, কিন্তু এবার শাস্তি। গ্রেপ্তার পরবর্তী তদন্ত একদিনের ক্রিকেট নয়, টি-20 বিনোদনী জগঝম্পও তো নয়। এ হলো ধ্রুপদী টেস্ট ক্রিকেট, যা চূড়ান্ত পরীক্ষা নেয় ক্রিকেটারের ধৈর্য, সংকল্প, মনোসংযোগ এবং অধ্যাবসায়ের। রান আসছে না ওভারের পর ওভার, বোলার দাপট দেখাচ্ছে নিরঙ্কুশ, তবু দাঁত কামড়ে লোটা কম্বল নিয়ে 22 গজে পড়ে থাকতে হয়। উইকেট পড়ছে না কিছুতেই, নির্বিষ পিচে আয়েশি আধিপত্য কায়েম করছে ব্যাটসম্যান, তবু লেন্থ লাইন অফ্রান্ত রেখে বোলারের অপেক্ষা করা ঘন্টার পর ঘন্টা একটা অসতর্ক স্ট্রোকের জন্য। তদন্তও তাই, হতাশার জায়গা নেই কোনো। লেগে থাকতে হবে, নয়তো বিচারের শেষে হাতে থাকবে শুধু পেন্সিল,
মিথ্যে হয়ে যাবে প্রাক গ্রেফতার পর্বের ঘাম ঝরানো। হোমিসাইড বিভাগের সাব ইন্সপেক্টর সুভাষিস ভট্টাচার্য তদন্ত করেছিলেন। পদোন্নতির পর বর্তমানে ইন্সপেক্টর হিসেবে ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যান্টি চিটিং শাখায় তিনি কর্মরত। তুখোর তদন্ত করেছিলেন। সংবাদ প্রতিদিনের বাকি পাতাগুলি এবং খোয়া যাওয়া পাতাটি যে একই কাগজের সেটা প্রমাণ করতে হয়েছিল ফরেন্সিক পরীক্ষায়। অভিযুক্তের হাতের লেখার নমুনা সংগ্রহ করে তার সঙ্গে হোটেলের রেজিস্টারে থাকা লেখার তর্কাতীত সাদৃশ্য প্রমাণ করা হয়েছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে। যে চাবি দিয়ে ঘরের তালা বন্ধ করে পালিয়েছিল খুনি, বাজেয়াপ্ত হওয়া চাবিটি যে সেইটি প্রমাণ করতে হয়েছিল তাও। চার্জশিটের জাল কেটে বেরোনোর কোনো পথ ছিল না। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় অপরাধী। এখন তিনি সংশোধনাগারে। মামলার নির্যাস বিষে বিষে বিষক্ষয়। আর এখানেই শেষ হচ্ছে আজকে আমাদের গল্প দ্য $1 বিলিয়ন কেস। গল্পের লেখক সুপ্রতিম সরকার, গল্প পাঠে আমি নীলেন্দু দত্ত, আবহ সঙ্গীতে দিব্যেন্দু দেবনাথ। আরও এরকম গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহস্যনগরীকে। আমরা খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব।